আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব লিনাক্সের ফাইল সিস্টেম নিয়ে এবং লিনাক্স ফাইল সংক্রান্ত বিভিন্ন কমান্ড নিয়ে। দেখা যায় আমরা যখন হ্যাকিং এর কাজ করতে যাই অনেক সময় আমাদের নিজেদের কম্পিউটারে থাকা ফাইলের পরিবর্তন করা লাগে অথবা আমরা বিভিন্ন প্রোগ্রামিং এর কাজ করে থাকি। আবার কখনো দেখা যায় আমরা যেই কম্পিউটারের নিরাপত্তা পরীক্ষা করছি সেখানে যে ফাইল রয়েছে সেটাতে আমাদের কিছু পরিবর্তন আনা লাগছে। তো এই জায়গাটাতে আমাদের ফাইল সংক্রান্ত বিভিন্ন কমান্ড এবং ধারণা বারবার আমাদের কাজে লাগবে। আজকের ভিডিওতে আমি সে সকল প্রয়োজনীয় কমান্ডগুলো নিয়ে ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই লিনাক্সের ফাইল সিস্টেম নিয়ে আমাদের কথা। যে লিনাক্সের ফাইলগুলো বা ফোল্ডারগুলো কিভাবে সাজানো থাকে। আমরা বিগত ভিডিওতে বিভিন্ন রকমের বেসিক কমান্ড সম্পর্কে দেখেছি, লিনাক্সের বেসিক ধারণা সম্পর্কে জেনেছি। তো লিনাক্সের ফাইলগুলোকে সাধারণত এখানে ডিরেক্টরি নামে বা ফোল্ডারগুলোকে ডিরেক্টরি নামে ডাকা হয়ে থাকে। তো এই ডিরেক্টরির স্ট্রাকচার বা এই গঠনটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে। আমরা সাধারণত উইন্ডোজে যেটা দেখে থাকি যে আমাদের সি ড্রাইভের ভিতরে আমাদের সমস্ত প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম রিলেটেড ফাইল থাকছে এবং অন্যান্য ড্রাইভে আমরা যেকোনো ফাইল বা ফোল্ডার রাখতে পারছি। কিন্তু লিনাক্সের গঠনটা এদিক থেকে একটু আলাদা। তো লিনাক্সের গঠনটা কেমন হয়ে থাকে? আমি সেটা জাস্ট ভিজুয়ালাইজ করানোর জন্য একটি উদাহরণ আপনাদের দেখাচ্ছি। মনে করুন আমার এখানে একটি ডিরেক্টরি আছে। আমার হোম ডিরেক্টরি। সেখানে আমি একটা ডিরেক্টরি পেন টেস্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করেছি। আমি এখানে একটি কমান্ড দিচ্ছি ট্রি। আ আ এটা কেন দিচ্ছি আমি এটা ইন্টারপ্রেস করলেই বোঝা যাবে। দেখুন আমি যখনই এই কমান্ড দিলাম, দেওয়ার পরে আমার আউটপুট গুলো দেখাচ্ছে। এখানে কি আউটপুট দেখাচ্ছে? যে আমার এই ডিরেক্টরির ভিতরে কি ফাইল বা ফোল্ডার রয়েছে এবং এই ফোল্ডারের ভিতরে আরেকটি কি ফোল্ডার রয়েছে, ফোল্ডারের ভিতরে তার কি ভিতরে কি ফাইল রয়েছে সমস্ত বিবরণ দেখুন একটা গাছের মতো আ একটি মূল বা কাণ্ড রয়েছে এবং তার শাখা-প্রশাখাগুলো আ কিভাবে ছড়িয়ে রয়েছে সেভাবে করে আমার আউটপুটটা দেখাচ্ছে। তো লিনাক্সের এই যে স্ট্রাকচারটা বা লিনাক্সের যে গঠনটা এটা এই ডিরেক্টরি গঠনটা মূলত ট্রি স্ট্রাকচার মেইনটেইন করে তৈরি করা। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন লিনাক্সের ফাইল সিস্টেম বা ডিরেক্টরি। এই যে উপরে একদম উপরে শুধু স্ল্যাশ চিহ্ন দেয়া যে হলুদ ডিরেক্টরিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের রুট ডিরেক্টরি বা একদম কেন্দ্রের বা মূল আম অংশটি হচ্ছে আমাদের এটা। এবং এর ভিতরে অন্যান্য ফোল্ডার যেগুলো থাকে যেমন স্ল্যাশ বিন, স্ল্যাশ হোম এগুলোর ভিতরে একেকটাতে আমাদের একেক রকমের ফাইল বা ফোল্ডার থেকে থাকে। যেমন স্ল্যাশ বিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম বাম দিকে। এখানে কি থাকে? এখানে আমাদের যে সকল আমরা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন গুলো সেটআপ করে থাকি কনফিগারেশন জাতীয় সেই ফাইলগুলো আমাদের এখানে থেকে থাকে। এই যে এখানে স্ল্যাশ হোম ডিরেক্টরি দেখতে পাচ্ছেন, এই স্ল্যাশ হোম ডিরেক্টরিতে আমাদের যে ইউজার এই যে আমি একজন ব্যবহারকারী হিসেবে কালি লিনাক্সে বা আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে লগইন করছি তখন আমার এই ব্যবহারকারীর জন্য আলাদা একটি ডিরেক্টরি বা ফোল্ডার দেওয়া হয়। আমি নিজে থেকে যত ফাইল বা ফোল্ডার তৈরি করব সেগুলো সবই আমার এই ডিরেক্টরিতে সেভ থেকে যাবে। মনে করুন আমি একটা নতুন ছবি সেভ করলাম সেটা আমার এই হোম এর ভিতরে যে ইউজারের যে ডিরেক্টরি আছে সেখানে সেভ থেকে যাবে। তো এরকম একটি ট্রি স্ট্রাকচার গঠন করার কারণে লিনাক্সে নেভিগেশন করা যেমন সহজ হয়, তেমনি আমরা যখন এই স্ট্রাকচার বুঝে যাব তখন আমরাও সিকিউরিটি টেস্টিং এর সময় কোথাও কোনো ফাইল বা ফোল্ডার খুঁজতে হলে বা ব্যবহার করতে হলে আমরা সহজে কাজটা করতে পারবো। তো লিনাক্সের ফাইল কিভাবে সাজানো থাকে আমরা সেটা দেখতে পারলাম। এখন আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে গিয়ে বেসিক কিছু কমান্ড। এর বাইরেও আরো লিনাক্সের ফাইল রিলেটেড অনেক কমান্ড রয়েছে। তবে যেগুলো না জানলেই নয় এর বা আমাদের সিকিউরিটি রিলেটেড কাজে বারবার ব্যবহৃত হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ কমান্ড এবং সেগুলোর উদাহরণ আমি ভিডিওর বাকি অংশে ব্যাখ্যা করব। তো ১ম এই আমি যে কমান্ডটি ব্যাখ্যা করব সেটা হচ্ছে ইকো কমান্ড। ইকো কমান্ড এটার মূল উদ্দেশ্যই হচ্ছে বা মূল কাজই হচ্ছে আমি এখানে যে শব্দটি বা যেই জিনিসটি লিখব সে কি করবে সেটা আমার আউটপুট আকারে আমার টার্মিনালে শো করবে।
তবে শুধু ইকো দিয়ে আমরা এতটুকু কাজই না, আমরা আরো অনেকগুলো কাজ একসাথে করতে পারি এই একটি কমান্ডের মাধ্যমে। মনে করুন আমার একটি ফাইল তৈরি করা প্রয়োজন, বা আমি একটা এই যে আমি লেখাটা লিখছি, মনে করুন আমি এখানে লিখলাম বাংলাদেশ, আমি এই লেখাটি কোনো একটি ফাইলে সেভ করতে চাচ্ছি। আমি সেটা কিভাবে করতে পারি? আমি এখানে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেটা আমাদের কিবোর্ডে রয়েছে, সেটা দিয়ে ফাইলের কোনো নাম দিলেই, মনে করুন আমি এটা দিলাম new.txt, আমি একটি নিউ টেক্সট ফাইলে আমার তথ্যটি রাখতে চাচ্ছি। এটা দিলে সাথে সাথে যেটা করবে, এই একটি কমান্ডের মাধ্যমে আমি একটা নতুন ফাইল তৈরি করলাম এবং সেই ফাইলে একটি তথ্য সেভ রাখলাম। তো এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা আ অনেক সময় দেখা যায় যে আমরা একটি একটি মাত্র কমান্ডের মাধ্যমে সব কাজ করতে পারছি না। ফাইল তৈরি করার জন্য আমাদের আরো একটি কমান্ড রয়েছে। মনে করুন টাচ দিয়েও আমি একটি নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। মনে করুন new2.txt, কিন্তু তারপরও আমরা ইকো দিয়ে ফাইল তৈরির এই কমান্ডটি জেনে রাখবো। কেন? কারণ যেটা ব্যাখ্যা করছিলাম যে কখনো আমরা সিকিউরিটি টেস্ট করতে গেলে এমন পরিস্থিতি হতে পারে যে আমাদের টাচ কমান্ডটা আমাদের এক্সিকিউট করতে দিচ্ছে না। আমরা শুধুমাত্র ইকো কমান্ড ব্যবহার করতে পারছি। এবং যখন একটি মাত্র কমান্ড আমাদের ব্যবহার করার অনুমতি থাকছে, এমন হতেই পারে পরিস্থিতি। তো সেই পরিস্থিতিতে আমরা যেটা করতে পারি, যে সেই একটি কমান্ডের আরো যে সকল ফিচার বা ফাংশনালিটি আছে, সেগুলো ব্যবহার করে আমরা আমাদের সক্ষমতাকে আরো বৃদ্ধি করতে পারি। তো যাই হোক, ইকো কমান্ডের সেই একটি সুবিধা আমাদের রয়েছে যে আমরা এটা দিয়ে সহজেই আরো একটি নতুন ফাইল তৈরি করতে পারছি এবং সেখানে কোনো একটি তথ্য চাইলে আমরা সেভ করে রাখতে পারছি। এখন আমি ফাইলের আরেকটি কমান্ড দেখাবো, সেটা হচ্ছে ক্যাট কমান্ডটি হচ্ছে গিয়ে আমরা কোনো ফাইল বা ফোল্ডার পড়তে চাইলে, বা সেই ফোল্ডারে ফাইলে কি লেখা আছে, আমি দুঃখিত, শুধু কোনো একটি ফাইল আমরা পড়তে চাইলে তখন আমরা ক্যাট কমান্ড ব্যবহার করব। ফোল্ডার পড়া যায় না। ফোল্ডারের ভিতরে কোনো ফাইল থাকলে সেটা আমরা পড়তে পারি। তো এখানে যেটা বলছিলাম, যে লেখাটি আমরা ফাইলের ভিতরে যে লেখাটি আছে সেটা আমরা কিভাবে পড়বো? আমি ক্যাট লিখে এই কমান্ডটি দিলে সাথে সাথে দেখুন, আমি একটু আগে এর ভিতরে যে শব্দটি লিখেছিলাম সেই শব্দটি আমার এখানে আউটপুট আকারে শো করছে। তো আমি একই সাথে একটি ফাইল তৈরি করতে পারছি, ফাইলে থাকা তথ্য পড়তে পারছি। আবার আরেকটি বিষয়, মনে করুন আমি এখানে বাংলাদেশ এই লেখাটির সাথে এ আরো একটি কিছু লেখা যুক্ত করতে চাচ্ছি, বা আ আমি আরো কিছু পরিবর্তন আনতে চাচ্ছি। তো সেই কাজটা আমি কিভাবে করতে পারি? মনে করুন আমি বাংলাদেশ লেখার পরে আরো কিছু যুক্ত করতে চাই। সেই কাজটা আমি করতে পারি সেই ইকো কমান্ডের মাধ্যমে। মনে করুন আমি বাংলাদেশের সাথে আরেকটি আ ম যুক্ত করে দিতে চাই। মনে করুন বাংলাদেশ ব্যাংক। এবং এই লেখাটি যখন যুক্ত করতে যাব, তখন আমি শুধু যদি এখানে একটি মাত্র অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করে এখানে এন্টার প্রেস করি, তাহলে যেটা হবে, এখানে যে শব্দটি রয়েছিল বাংলাদেশ, সেটা রিপ্লেস হয়ে এখানে ব্যাংক লেখাটি বসে যাবে। কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাচ্ছি আ আ এটার পরে, বাংলাদেশ লেখার পরে গিয়ে ব্যাংক লেখাটা যাতে যুক্ত হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তো আমি এখানে ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেট যখন দিলাম, তো আমি এরপর আবার আমার লেখাটি ফাইলটি পড়ে দেখি। দেখুন, এবার আমার লেখাটি বাংলাদেশ এবং এর পরে গিয়ে ব্যাংক লেখাটি যুক্ত হয়েছে। তো এটা এভাবে আমরা সহজে ইকো কমান্ডের মাধ্যমে লেখার ফাইল তৈরি করতে পারি। এরপরে আমি ব্যাখ্যা করব লেস কমান্ড নিয়ে। লেস কমান্ডটি কেন আমাদের দরকার? আ অনেক সময় হয় যে আমাদের অ অ কখনো অনেক বড় ফাইল আমাদেরকে পড়তে হচ্ছে। সেই ফাইলে অনেক আউটপুট রয়েছে। তো এত আউটপুট থাকলে সেটা আমরা পড়ে দেখব কিভাবে? আমরা আ একবারে আমাদের টার্মিনালে ধরবে না। তো সেই সমস্যার সমাধানের জন্য আমরা লেস কমান্ড ব্যবহার করতে পারি। মনে করুন আমার নরমালি যে একটি ফাইল রয়েছে সেটা হচ্ছে target .txt, মনে করুন। এখানে অনেকগুলো ডোমেইনের, সাবডোমেইনের নাম দেখা যাচ্ছে। তো আমি এভাবে দিলে এখানে আরো বেশি তথ্য থাকতে পারত। তো এত বেশি আউটপুট থাকলে যেটা হয় যে আমাদের টার্মিনালে সম্পূর্ণটা আমরা দেখে উঠতে পারি না। তো সেই জায়গাটাতে আমাদের লেস কমান্ড অনেক সহায়ক হয়ে থাকে। মনে করুন আমি লেস লিখে target.txt দিলাম। তাহলে যেটা হয় যে এটা আ অল্প কিছু করে 1 পেজ অ্যামাউন্ট এর করে আমার আউটপুট দেখাতে থাকে। আমি এখানে স্পেস চাপ দিলে কি করবে? আমাকে পরের পেজে নিয়ে গেল। পরের পেজে থাকা যে আউটপুট আছে সেটা।
তো অর্থাৎ আমি পুরো আউটপুট একবারে না এনে টার্মিনালে অল্প অল্প করে একটি ফাইলের আউটপুট দেখতে পাচ্ছি। আমি এখানে আরেকবার স্পেস দিলে আমি যে এন্ড, আমি আমার আউটপুটের শেষে চলে এসেছি। তো আমি আমার পড়া যখন শেষ, আমি আমার এই ফাইলের আর পড়া লাগছে না, তখন আমি সিম্পলি আমাদের যে কিবোর্ডে কিউ বাটন আছে, সেই কিউ বাটনে প্রেস করলে যেটা হবে, আমাদের এটা এন্ড হয়ে যাবে। আমার এখানে আর কোনো আউটপুট দেখাচ্ছে না, বা আমার সেই অংশের কাজটি শেষ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য খুব সহায়ক হয়ে থাকে। খুব বড় বড় ফাইল হয়ে থাকলে সেটার ভিতরে যে লেখাগুলো আছে সেটা পড়তে লেস কমান্ড আমাদের সহায়তা করে। তো লেস কমান্ডের পরে আমরা আরেকটি কমান্ড দেখব, অনেকটা লেসের মতোই কাজ করে, সেটা হচ্ছে হেড কমান্ড। তো হেড কমান্ডের বিশেষত্ব কি? হেড কমান্ডের বিশেষত্ব হচ্ছে যে আমি যে ফাইলটি পাচ্ছি সেটার প্রথম ১০ লাইন, বাই ডিফল্ট হেড কমান্ড কি করবে? প্রথম ১০টা লাইন আমাকে আউটপুট দেখাবে। দেখুন আমি একটু আগে যে target.txt ফাইলটি অন করেছিলাম, সেটাই আমি হেড কমান্ড দিয়ে যখন দিচ্ছি, আমি এটা দিয়েও ফাইলটি রিড করতে পারছি, কিন্তু মাত্র প্রথম ১০টা। তো এই সমধর্মী আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে টেইল কমান্ড। হেড যেমন আমাদের পুরো বিশাল বড় বড় ফাইলের প্রথম ১০ লাইনের আউটপুট আমাদেরকে টার্মিনালে দেখায়, টেইল কমান্ড কি করে? যখন আমাদের ফাইল অনেক বড় থাকছে, তখন সেটা শেষ অংশ বা শেষের দিকের ১০ লাইনের আউটপুট আমাদেরকে দেখায়। এই দেখুন আমি এখন যেটা দিলাম, আমাকে কি করেছে, এখন শেষের দিকের আউটপুট গুলো দেখাচ্ছে। তো এতে করে যে সুবিধা হয় হেড এবং টেইল কমান্ডের মাধ্যমে, যে মনে করুন আমি কোনো একটা ফাইল অ্যানালাইসিস করতে গিয়েছি, এখন আমার পুরোটা পড়ার সময় নেই, বা আমি পুরোটা এখনই পড়ে ফেলতে চাচ্ছি না, আমি শুধু একদম শুরুর অংশ এবং শেষের কিছু অংশ একটু দেখতে চাচ্ছি, ফাইলটি সম্পর্কে একটু ধারণা নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এই ২ টি কমান্ড খুব কাজে লেগে থাকে, হেড এবং টেইল। বাই ডিফল্ট তারা কি করে? ১০ টি লাইন করে আমাদের আউটপুট দেখিয়ে থাকে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কমান্ড সম্পর্কে আপনাদেরকে পরিচিত করব, সেটা হচ্ছে grep কমান্ড। grep কমান্ড কি করে? আমি যখন গ্রেপ কমান্ড দিচ্ছি, এটা আমাকে একটা ফিল্টারের কাজ করে দিচ্ছে, বা আমি একটা সার্চ মতো কাজ করতে পারছি। মনে করুন এই যে আমার target.txt ফাইল ছিল, আমার অনেকগুলো সাবডোমেইন রয়েছে। এখন আমি এই ফাইলটা যদি নরমালিও ওপেন করি, মনে করুন কোনো একটা টেক্সট এডিটর দিয়ে আমি এটা অন করলাম। তো অন করার পরে এখান থেকে চোখের দেখাও আমি কিন্তু মনে করুন আমি খুঁজে বের করতে চাচ্ছি যে admin.gymshark.com, এরকম একটি ফাইল আমি একটা লেখা খুঁজে বের করতে চাচ্ছি। এটা কিন্তু ওইভাবে একটা লাইনে একটা লাইন করে ওইভাবে খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য একটা বিষয়। তো এই জায়গাটাতে আমাদের কি একটা ফিল্টার করার প্রয়োজন পড়ে, বা একটা সার্চ করার প্রয়োজন পড়ে, যে আমি ফাইলের ভিতরে কিভাবে সার্চ করতে পারি। আরো অনেক অপশন আছে, আরো বিভিন্ন টুলস আছে, সেগুলোর মাধ্যমেও করা যায়, যেতে পারে। তো আমি এখানে গ্রেপ উল্লেখ করছি, কারণ গ্রেপটা বহুল বা প্রায় সময় গ্রেপটা ব্যবহৃত হয়ে থাকে। তো মনে করুন আমি একটি সিঙ্গেল ওয়ার্ড আমার খুঁজে বের করতে চাচ্ছি, যে সেটা কি বললাম, মনে করুন অ্যাডমিন খুঁজে বের করতে চাচ্ছি। এখানে এই যে ডাবল কোটেশনের ভিতরে আমি যেটা দিব, আমার গ্রেপ কি করবে? শুধুমাত্র এই ওয়ার্ডে ফিল্টারটা করবে। তো যাই হোক, আগে বিষয়টা আমরা বুঝে দেখে আসি যে গ্রেপ কিভাবে কাজ করে। তো মনে করুন আমার যে target.txt যে ফাইল রয়েছে, এখানে অনেকগুলো আউটপুট বা অনেকগুলো লাইন আমার এখানে রয়েছে। আমি সেখানে খুঁজতে চাচ্ছি যে অ্যাডমিন নামের কোনো ফাইল বা কোনো লাইন কিছু আছে কিনা। আমি সেটা যদি এখন এখানে সার্চ দিই, দেখুন আমার এই ফাইলটিতে অ্যাডমিন নামের কোনো কি আ লাইন নেই, বা কোনো লাইনে কোথাও অ্যাডমিন লেখাটি নেই। তো আমি যদি এই জায়গাটাতে অ্যাডমিন না লিখে আমি অন্য আরেকটা জিনিস সার্চ দিই, সেটা হচ্ছে কি বা অথেন্টিকেশন। আমি যখন এটা সার্চ দিলাম, দেখুন আমাকে দেখাচ্ছে হ্যাঁ, এই নামের একটা সাবডোমেইন আমার এই ফাইলের ভিতরে রয়েছে। তো আমি খুব সুন্দরভাবে আমি একটা নির্দিষ্ট ওয়ার্ড আমি আমার ফাইলের ভিতরে সার্চ করতে পারছি। তো আমি মনে করুন শুধু ওয়ার্ড সার্চ করলেই হচ্ছে না। আমি পাশাপাশি জানতে চাচ্ছি যে এটা কত নম্বর লাইনে রয়েছে। তো আমি সেটাও আমি আমাদের গ্রেপের অপশনে দিয়ে সার্চ করতে পারি। সেটা আচ্ছা, এখানে স্পেস হবে target.txt। দেখুন আমাকে এখানে দেখাচ্ছে ৯, অর্থাৎ ৯ নম্বর লাইনে আমার এই লাইন বাই লেখার আউটপুটটা রয়েছে। তো এই কাজটা আমি একই সাথে আ বা ২ টি প্যারামিটার একসাথেও দেয়া যায়। আমাদের বিভিন্ন টুলসে এটা সাপোর্ট করে থাকে। যে আমি যখনই এটা দিব, তখন সে কি করবে? যে ওয়ার্ড সার্চ করবে এবং
কত নম্বর লাইনে রয়েছে সেটা একসাথে আমার এখানে সার্চ করে আউটপুটটা দেখাচ্ছে। এছাড়াও গ্রেপের আরো অনেকগুলো অপশন রয়েছে। বিস্তারিত আরো ব্যাখ্যার করার মতো একটি ব্লগ পোস্টের লিংক আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই সেটা দেখে নেবেন, কারণ তাহলে কি হবে, ওখানে আরো অনেক ধরনের এক্সাম্পল রয়েছে। তো গ্রেপ কিভাবে কাজ করে এটা একবার বুঝে গেলে আপনি সেই এক্সাম্পল গুলো একবার করে দেখে নিলেই বুঝে যাবেন বা মনে থেকে যাবে। তো গ্রেপের কাজ হচ্ছে কি আমাদের ফিল্টার করা বা সার্চ করে বের করা আমি কোন টেক্সট এডিটরের সাহায্য নিব। অনেক হ্যাকার আছে যারা ভীম নামে টেক্সট এডিটর ব্যবহার করে থাকে, এটা খুবই ভালো এবং খুবই পাওয়ারফুল একটা টেক্সট এডিটর। তো আমি এখানে ন্যানো নামের একটি টেক্সট এডিটর আপনাদের এখানে আহ, দেখাচ্ছি। এই টেক্সট এডিটরের জিনিসটা কি, যে আমি কোনো একটি ফাইল তৈরি করা, সে ফাইলে কিছু লেখা পরিবর্তন করা, নর্মালি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম কাজ করে থাকি সেরকম ন্যানো দিয়েও আমরা সেই ওয়ার্ডের মতো অনেকটা আম, আহ, শব্দ লেখা, শব্দের পরিবর্তন করা, এই কাজগুলো করতে পারি। এই ন্যানো দিয়ে একই সাথে যেমন আমরা এডিট করতে পারি, তেমনি ফাইল তৈরি করা, ফাইল ওপেন করা, অনেক ধরনের কাজই করা যায়। যেমন আমি এখানে আমার যে অলরেডি আমি একটু আগে যেই এক্সাম্পল দেখাতে গিয়ে যে ফাইল তৈরি করেছিলাম new.txt, আমি এখানে সেটাকেই কি করতে পারছি, ওপেন করতে পারছি। তো আমি এখানে ন্যানো দিলাম, তারপর দেখুন আমার এখানে ওই দুইটি লাইন শো করছে, বাংলাদেশ এবং নিচের লাইনে ব্যাংক। এখানে একটা বিষয়, এখানে আমরা মাউস দিয়ে কিন্তু এই জায়গাটাগুলোতে কোনো কন্ট্রোল করতে পারি না। আমরা এখানে কিবোর্ড দিয়ে আমাকে উপরে নিচে ডানে বামে নেভিগেট করতে হচ্ছে বা নিয়ে যেতে হচ্ছে। তো মনে করুন আমি এখানে বাংলাদেশ ব্যাংক, এখানে একটি এটা নিচের লাইনে না দিয়ে পাশাপাশি দিলাম এবং নিচের লাইনে লিখে দিলাম যে ডিফেন্স, বাংলাদেশ ব্যাংক ডিফেন্স টিম। এই যে আমি লেখাটি লিখলাম, এরপরে আমি এই যে একদম নিচে এখানে আপনি কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো কি আমাদেরকে ন্যানোতে আরো আম, কিছু অপশন দেয়, যে আমি কোনো কপি পেস্ট করা বা এটা, এই যে লেখাটি লিখলাম এটা আমি যখন সেভ করতে চাচ্ছি সেটা কিভাবে করতে পারি। তো এই যে এখানে আমার রাইট আউট একটা অপশন রয়েছে, তো আমি এইটা কিভাবে সিলেক্ট করবো, এখানে তো বাটন কাজ করে না, কোথাও কাজ করে না, কিভাবে করতে পারি? সিম্পলি আমি যদি এটা এই যে এক্সিট যে অপশন আছে, আমি এটা ফাইলটা মডিফাই করার পরে আমি যদি এখানে রাইট আউট দিয়েও আমি এটা সেভ করতে পারি, অথবা এক্সিট যে অপশন আছে এটার মাধ্যমেও আমি এটা সেভ করতে পারি। কিভাবে? আমি যখনই কন্ট্রোল চাপ দিয়ে এক্স দিচ্ছি, আমাকে এক্সিট বা রাইট আউট যেটাই করতে হোক সেখানে আমাকে কন্ট্রোল দিয়ে নিতে হবে। আমি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে এক্স যখন দিলাম, যেহেতু আমি অলরেডি এটা মডিফাই করেছি, ও নিজে থেকেই আমাকে জিজ্ঞাসা করবে তুমি এটা সেভ করতে চাও কিনা। তো আপনি চাইলে কন্ট্রোল ও দিয়ে যেভাবে সেভ করতে পারেন, অথবা এক্সিটের সময় আমাকে যদি সেভ অপশন জানতে চায়, আমি সেখানেও সেভ করে যে ওয়াই অপশন দিলাম, আমি এই নামেই ফাইলটা সেভ করতে চাই কিনা সেটা আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি এন্টার প্রেস করে দিলাম, বা আমি এটার নাম চেঞ্জ করে new2.txt করে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, সেভ ফাইল আন্ডার ডিফারেন্ট নেম, ইয়েস আমি দিলাম, দেওয়ার সাথে সাথে কি আমার ফাইলটা সেভ হয়ে গেল। তো আমি যদি এখন আমাদের নতুন ফাইলটা পড়ে দেখি, ক্যাট new2.txt, দেখুন আমার এখানে আমি যে লেখাগুলো লিখেছিলাম সেটা সেভ হয়ে গিয়েছে। তো এই উপায়ে আমি কি করতে পারি, ন্যানো টেক্সট এডিটরের মাধ্যমে নতুন টেক্সট ফাইল তৈরি করা, সেই টেক্সট ফাইলে কিছু লেখা, মোছা এবং সেটা সেভ করে রাখা, সব রকমের কাজই আমি করতে পারছি। তো আজকের ভিডিওতে মূলত আমি ফাইল রিলেটেড বেশ কতগুলো কমান্ড দেখালাম, এবং এগুলো ব্যবহার করে কিভাবে আমরা ফাইল তৈরি, ফাইল পরিবর্তন, এই কাজগুলো করতে পারি সেগুলো নিয়ে উদাহরণ দেখলাম। তো ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন আসে থাকে, বা আমার ব্যাখ্যার কোথাও আপনি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং হ্যাকিং নিয়ে পরবর্তীতে আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।